আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। কামাল আতাতুর্ক এভিনিউয়ের বেশিরভাগ ভবনে আইন না মানার অভিযোগ, রাজধানী জুড়ে দ্বিতীয় দিনের অভিযান। অটিজম আক্রান্তদের অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান, আগামী অর্থবছর থেকে প্রতিবন্ধী ভাতার ঘোষণা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু, মেডিকেল বোর্ডের ব্রিফিং কিছুক্ষণের মধ্যে। বকেয়া পাওনা সহ 9 দফা দাবিতে পাটকল শ্রমিকদের ধর্মঘট, 72 ঘন্টার জন্য রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি। এবং চ্যানেল আই শুরু হচ্ছে রিয়েলিটি শো উদ্ভাবকের খোঁজে সিজন 2, উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের বেশিরভাগ ভবন আইন মেনে নির্মাণ করা হয়নি। রাজউকের পরামর্শ দলের প্রধান বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম না মানার সংস্কৃতি চালু হয়েছে। ভবন মালিকরা বলছেন এ খাতে তদারকির অভাব রয়েছে। মুস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। ঢাকার বনানীর আতাতুর্ক এভিনিউ, সারি সারি সাজানো ভবনগুলো ঢাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তবে ভেতরের চিত্র ভিন্ন, কোনো নিয়মকানুন মানা হয়নি। ভবনটির নাম সাফুরা টাওয়ার। 14 তলার অনুমতি নিয়ে বাড়ানো হয়েছে আরও 2টি তলা। অপ্রশস্ত সিঁড়ি সহ আছে নানা অনিয়ম। ভবনগুলোর তদারকিতে লাগাতার শুরু হওয়া পরিদর্শনে বেরিয়ে আসছে অনিয়মের পাহাড়। ম্যাপ অনুসারে সামনে পিছনে সেটব্যাক যেটুকু রাখার কথা ছিল সেই সেটব্যাকটুকু আমরা দেখতে পাচ্ছি না, এবং যে খালি জায়গাটুকু এখানে রাখার প্রভিশন দেখানো আছে সেই খালি জায়গাটুকু এই ভবনে নেই। আর এখানে যে বেসমেন্টটা আছে সেই বেসমেন্টটা এই নকশায় নেই, এবং উপরে যে 2টো তলা বৃদ্ধি করা হয়েছে এটা অনুমোদিত নকশার বাইরে করা হয়েছে, এটা নকশায় নেই। যদি আমরা কোনো অ্যাকশনে যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আগে শনাক্তকরণ করতে হবে। লোক দেখানো অভিযান কিনা এটা তো আপনারা নির্ণয় করবেন। আমরা যদি কোনো অ্যাকশনে না যাই তাহলে এটা লোক দেখানো থাকবে। তবে সরকারি সংস্থাগুলোর তদারকির অভাবের কথা উল্লেখ করে একটি 14 তলা ভবনের এ মালিক বলছেন, নিয়ম মেনে ভবন তৈরি করার পরও ভবনের দিকে রাস্তা এগিয়ে আসায় সমস্যা তৈরি হয়েছে। আমরা যখন এই বিল্ডিংটা করেছি 100% সঠিকভাবে করেছি, তখন রাস্তাও ছোট ছিল, ফুটপাত আরও দূরে ছিল, এবং রাজউকের অনুমোদন সাপেক্ষে আমরা এটা করেছি। এখন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আস্তে রাস্তাও বড় হচ্ছে, সব কিছু ফুটপাতও বড় হচ্ছে। এখন যদি রাজউক থেকে বলে যে আপনাদের এই জিনিসটা পরিবর্তন করতে হবে, ফাইন, আমরা অবশ্যই করব, কেন করব না। ঢাকার বহুতল ভবনগুলো পরিদর্শন শেষে চিহ্নিত সমস্যা নিয়ে সমন্বিতভাবে কাজ করার কথা বলেছে রাজউক। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভবনের নকশায় আইন ও বিধিমালার নানা শর্ত থাকলেও বাস্তবায়ন হলো কিনা দেখার কেউ নেই। নতুন ভবন ব্যবহার শুরুর আগে অকুপেন্সি সার্টিফিকেট বা নিরাপত্তার ছাড়পত্র নেয়ার কথা থাকলেও তা নেন না ভবন মালিকরা। দুর্ঘটনার পর হইচই হলেও পরে তা চাপা পড়ে যায়। ঢাকায় বসবাসের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। তাজরিনের পর রানা প্লাজা আর নিমতলির পর চকবাজারের মতো দুর্ঘটনা যোগ হয়েছে বনানীর মতো মৃত্যু, আর গুলশান কাঁচা বাজারে সব হারিয়ে আর্থিকভাবে মৃত মানুষের হাহাকার। এভাবে নানা ঝুঁকি আর দূষণের কারণে ইকোনমিস্টের জরিপে বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য রাজধানীর মধ্যে দ্বিতীয় ঢাকা। রাজধানীর প্রতি ইঞ্চি জমিতে সেটা স্পষ্ট। মোহাম্মদপুরের এসব ভবন এতটাই পাশাপাশি যে দু ভবনের মধ্যে 1 ইঞ্চিও জায়গা রাখেনি মালিকরা। শুধু এখানে নয়, রাজধানীর প্রায় সব এলাকাতেই আছে নিয়ম না মানার চিত্র, আছে অজুহাতও। যেটা হচ্ছে 2008-এর পরে হচ্ছে কম্পালসারি করা হলো যে অকুপেন্সি লাগবে। তো সেই জন্য কিন্তু এই মানে অকুপেন্সিটা আমাদের প্লাস হচ্ছে আমাদের সময়কালীন এবং আমাদের আরও আগের যারা হচ্ছে ছিল তারা হচ্ছে ওই মানে যথাযথ অকুপেন্সি নিতে পারেনি।
একটি ভবনের নকশা এবং অগ্নি নিরাপত্তার জন্য 20টিরও বেশি বাধ্যতামূলক শর্ত রয়েছে। ভবন নির্মাণ শেষে সব ঠিকমতো হয়েছে কিনা তা নিশ্চিত করতে অকুপেন্সি সার্টিফিকেট নেয়ার কথা থাকলেও তার বাস্তবায়ন নেই। এই বিল্ডিং তৈরির আগে শখে কিন্তু তারা করে নিচ্ছে, কিন্তু বিল্ডিং হতে 5-6-7 বছর লাগছে। তখন যখন কমপ্লিট হচ্ছে তখন মানুষ ঢোকাবার আগে তারা আবারও কিন্তু আর আসে না। তাদেরকে আমি 1500 এরকম বিল্ডিংকে আমি নোটিশ দিয়েছিলাম তাদেরকে এটা যে অকুপেশন সার্টিফিকেটটা নেওয়ার জন্য, যাতে করে আমরা ভবন পরিদর্শন করব। তারা কোনো রেসপন্ড করেনি। বনানীর অগ্নিদগ্ধ ভবনে 19 তলার অনুমোদন থাকলেও হয়ে গেছে 23 তলা। গুলশান কাঁচাবাজারের টিন শেডের নিচে থাকা ত্রিপল বাড়িয়ে দিয়েছে আগুনের ভয়াবহতা। এরকম নিয়ম না মানার সংস্কৃতি রাজধানী জুড়ে। এফআর টাওয়ারেও ফায়ার এক্সিট ছিল, কিন্তু কোনো কোনো জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। মতিঝিলে অনেক ভবন আছে আমি জানি, ডিজাইনের সময় ফায়ার এক্সিট রাখা হয়েছে, ব্যবহারের সময় এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এটাও স্পেশাল ডিজাইন আছে যে স্পেশাল দরজা থাকে, যেটা ন্যূনপক্ষে বোধহয় 4 ঘন্টা পর্যন্ত এটা আগুন সহ্য করতে পারে। শুধুমাত্র আগুন লাগলে ওইদিকে ওঠানামা করার কথা। ভবনের নকশা পাশ করে রাজুক, সেই নকশা বাস্তবায়ন না হলে শাস্তির নজির রাখেননি আগের মন্ত্রীরা। নতুন দুর্ঘটনার পর আশ্বাস নতুন মন্ত্রীর। বিল্ডিংয়ে আমরা অকুপেন্সি সার্টিফিকেট দেব না যতক্ষণ পর্যন্ত না সকল শর্ত এবং বিল্ডিং কোড অনুসরণ করা না হবে। যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তার বিল্ডিং ভেঙে দেওয়া হবে, বিল্ডিংয়ে সিলগালা করে দেওয়া হবে, ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে তাকে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার পর যেসব আশ্বাস মেলে অতীতে তার বাস্তবায়ন হলে ঝুঁকির মাত্রা আজকের অবস্থায় আসত না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের সমাজের বোঝা না ভেবে তাদের অধিকার নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী অর্থ বছরে প্রতিজন প্রতিবন্ধীকে ভাতা দেয়া হবে। তাদের জীবন অর্থবহ করতে বিত্তশালীদের এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে দেশে প্রতিবন্ধিতায় আক্রান্তের সংখ্যা প্রায় 14 লাখ, যারা মানসিক, দৃষ্টি, বুদ্ধি প্রতিবন্ধী। সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার স্লোগানে এবারের 12তম অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অটিজম দিবসের তাৎপর্য তুলে ধরতে 3 দিনের নীলবাতি প্রজ্বলন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের অধিকার নিশ্চিত করতে এ সরকারের উদ্যোগের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, তাদের সুপ্ত প্রতিভা কাজে লাগাতে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। এটাকে কখনো মানুষজন এভাবে না দেখে যে যারা অটিজম শিশু বা ব্যক্তি তারা সমাজের বোঝা বা প্রতিবন্ধী সমাজের বোঝা, বরং আমরা মনে করি তাদের অধিকার আছে। সেই অধিকার আমাদেরকে সুরক্ষিত করতে হবে। যারা সুস্থ ব্যক্তি, এটা তাদের উপরই এ দায়িত্ব বর্তায়। অবহেলিত জনগোষ্ঠী যেন আর অবহেলার শিকার না হয়, তারা যেন আমাদের সমাজে তাদের যোগ্য স্থান পায় এবং তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বোন, আমাদেরই সব, সেই কথাটা মনে করে সবাই এই অটিস্টিক বা প্রতিবন্ধীদের সাথে মিলে চলবেন। প্রতিবন্ধীদের অবহেলা না করে সহানুভূতি দেখানোর আহ্বান জানান শেখ হাসিনা। অটিজম অথবা দৃষ্টি প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী, এদেরকে আমরা কিন্তু যে ভাতাটা দিচ্ছি, আমরা আগামীতে এই বাজেটে আগামী যে বাজেট দেবো, সেখানে যতগুলি আমরা এরকম প্রতিবন্ধী পাবো, সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। অটিস্টিক অথবা প্রতিবন্ধী সন্তান, তাদের ভিতরে একটা চিন্তা, দুশ্চিন্তা থাকে যে তারা না থাকলে এই বাচ্চাদের কে দেখবে। তো বাবা মা সেই দুশ্চিন্তাটা দূর করার জন্যই আমরা এই বিশেষ ব্যবস্থা নিচ্ছি যে আমরা এই পরিচর্যা কেন্দ্র করে দেব। আর আমরা যে ট্রাস্ট ফান্ড করে দিয়েছি, এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমেও আমরা সহায়তা দেব। সেই ক্ষেত্রে বিত্তশালী যারা, তাদের বলবো যে সকল ট্রাস্ট ফান্ডে তারা অনুদান দিতে পারেন। অটিজমে বিশেষ অবদান রাখায় 3 ক্যাটাগরিতে 3 প্রতিষ্ঠান সহ 11 জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তার চিকিৎসা শুরু হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে। এই নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি, তিনি সেখানে আছেন। কেকা, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন কি জানতে পেরেছেন আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। বেলা 1:45 থেকে শুরু হয়েছে বৃষ্টি, চলছে রোদ বৃষ্টির খেলা, চমৎকার এক পরিবেশ। যাকে প্রসঙ্গে আসি, যেমনটা বলছিলাম এর আগে যে কিছুক্ষণ আগে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার জিলান মিয়া সরকার এবং হাসপাতালের পরিচালক, অতিরিক্ত পরিচালক সহ কারাবন্দী বেগম খালেদা জিয়াকে কেবিন ব্লকে দেখতে গিয়েছেন। এটি মূলত রুটিন পর্যালোচনামূলক তাদের এই ভিজিট। আর এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, ওনারা যেটা বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তার যে জটিলতা সেটা পুরনো, নতুন কোনো জটিলতা তৈরি হয়নি। এর আগে যেটা 12টার কিছু পরে ফিজিক্যাল মেডিসিনের পক্ষ থেকে এবং মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন, তার রোগ সমস্যা নিয়ে পর্যালোচনা করেছেন, কথা বলেছেন। এখন হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আমরা যেটা আবারও বলতে চাই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূলত স্থিতিশীল, নতুন কোনো জটিলতা তৈরি হয়নি। আর বেলা 2:30টায় নির্ধারিত একটি সময় দেয়া আছে মূলত বেগম খালেদা জিয়াকে যে হাসপাতালের পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং মেডিকেল বোর্ডের প্রধান দেখে এসে গণমাধ্যমের কাছে সার্বিক অবস্থা তুলে ধরবেন। আপনি জানেন যে 1 এপ্রিল বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। এর আগের দিন অর্থাৎ 31শে মার্চ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কিছু রুটিন চেক আপ করা হয়েছিল। সেই চেক আপের ভিত্তিতে গতকালকে ভর্তির পর থেকেই তার ট্রিটমেন্ট শুরু হয়েছে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। শারমিন, এই ছিল আমার কাছে, ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। কেকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাগরিক বান্ধব উদ্ভাবনী পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে রিয়েলিটি শো উদ্ভাবকের খোঁজে সিজন 2। বিশিষ্ট জনেরা বলেন, উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে চ্যানেল আইয়ের এই আয়োজন বড় ভূমিকা রাখবে। জাকিয়া আক্তার রিপোর্ট। আপনার উদ্ভাবনা দেশের সম্ভাবনা, এই স্লোগানকে ধারণ করে আবারও শুরু হচ্ছে উদ্ভাবকের খোঁজে সিজন 2। সারা বাংলাদেশ থেকে উদ্ভাবক খুঁজে সেরা উদ্ভাবন বের করা, যে উদ্ভাবন দেশের সমস্যা সমাধানে ভূমিকা পালন করবে। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় উদ্ভাবকের খোঁজে সিজন 2 এর সংবাদ সম্মেলন। রিয়েলিটি শো এর বিচারকরা বলেন, তরুণদের উদ্ভাবন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এই রিয়েলিটি শো। যাদেরকে আমরা খুঁজে পেয়েছি, হয়তো এই প্রোগ্রামটি না হলে তাদেরকে আমরা কোনোদিনও খুঁজে পেতাম না। কত বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারে আমি জাস্ট এইটুক বোঝানোর জন্যই কথাটি বললাম। এবং চ্যানেল আইকে পাওয়ার কারণে আমি মনে করি এটা আমরা খুব সহজে মানুষের দ্বার প্রান্তে আমাদের এই প্রোগ্রামগুলোকে পৌঁছে দিতে পারবো এবং একেবারে রুট লেভেলের উদ্ভাবক, বিশেষ করে তরুণদের আমরা উঠিয়ে আনতে পারবো জাতীয় পর্যায়ে। তাদের উদ্যোগটা যাতে একেবারে প্রান্তিক জনগণের কাছে পৌঁছে যায় এবং এন্টারপ্রেনারশিপ লেভেলে পৌঁছে যায়, আমি মনে করি এই উদ্যোগ একটা সফলতম সক্রিয় ভূমিকা পালন করবে। দেশের যে ইয়াং মাইন্ডসদেরকে, যারা স্বপ্ন দেখছে, যারা ইনোভেটিভ মাইন্ডস, তাদেরকে নিয়ে যে ভাবছে, এটা একটি আসলেই বড় একটি পদক্ষেপ। সংবাদ সম্মেলনে আয়োজকরা আশা প্রকাশ করেন, ডিজিটাল বাংলাদেশ করতে তরুণ উদ্ভাবকরা এগিয়ে আসবে। যে কোনো ভাবনা নিয়ে আমাদের কাছে আসতে পারে, যে ভাবনাটার একটাই উত্তর যে এই চিন্তাটা, তার এই উদ্ভাবক জিনিসটা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কে কি করছি, সেটাই আজকে সবচেয়ে বড় কথা। A2I এবং আইল্যাবের যৌথ উদ্যোগে এই রিয়েলিটি শো নির্মাণ এবং সম্প্রচারে রয়েছে চ্যানেল আই। 7টি ধাপে উদ্ভাবকের খোঁজে রিয়েলিটি শোর জন্য যে কোনো বয়সী মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বকেয়া পাওনা সহ 9 দফা দাবিতে খুলনা অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ধর্মঘট করছেন। সকালে উৎপাদন বন্ধ করে পাটকলের শ্রমিকরা রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। পাটকল শ্রমিক লীগের ডাকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটের খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেয়। সেই সময় মহাসড়ক ও রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে তারা।
পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি বেতন পরিশোধ সহ 9 দফা বাস্তবায়নের দাবিতে 72 ঘণ্টা মিল ধর্মঘট, রাজপথ রেলপথ অবরোধ সহ 4 দিনের নতুন কর্মসূচির ডাক দেয় পাটকল শ্রমিক লীগ। আগুন লাগলে করণীয় নিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে আগুন নেভানোর মহড়া হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে এর কর্মীদের এই প্রশিক্ষণ দেয়া হয়। এতে কোথাও আগুন লাগলে উত্তেজিত বা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়। প্রশিক্ষণে আগুন নেভানোর সিলিন্ডারগুলো ব্যবহারও শেখানো হয়। চ্যানেল আইয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেন। এবার নিটল টাটার কৃষি সংবাদ। খাগড়াছড়ির নদী তীরবর্তী চরাঞ্চলের জমিগুলোতে তামাকের পরিবর্তে বাদাম চাষ করেছেন কৃষক। ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন তারা। ঝামেলাহীন ও কম খরচে বাদাম চাষ করতে পারায় আগ্রহ বেড়েছে কৃষকের। খাগড়াছড়ি সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালার নদীর তীরবর্তী চরাঞ্চলের বেশিরভাগ জমিতেই একসময় শুধু তামাক চাষ হতো। কয়েক বছর ধরে অনেক কৃষক তামাক চাষ বাদ দিয়ে বাদাম আবাদ করছেন। কৃষক জানান, তামাকের চেয়ে বাদাম চাষে খরচ অনেক কম, নেই কোনো স্বাস্থ্য ঝুঁকিও। আমি 40 শতক জমি চাষ করে 15-20 মন বাদাম পেয়েছি। তো ওটা দিয়ে আমরা বাদামের দিয়ে কৃষির বিভাগের সহযোগিতায় যে বাদামগুলো করছি ওইটা সফলতা পেয়েছি। গত বছরের তুলনায় এবার খাগড়াছড়িতে বাদামের ভালো ফলন হয়েছে। প্রতি হেক্টর জমিতে বাদাম চাষে খরচ 80,000 থেকে 1 লাখ টাকা। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে 1.5 থেকে 2 মেট্রিক টন। প্রতি টন বাদাম বাজারে বিক্রি হচ্ছে 1,20,000 টাকায়। গত বছর বিক্রি করলাম আমরা প্রায় 100 টাকা করে, এবছর 20 টাকা লাভবান হয়েছি। আর ফলন মোটামুটি অনেক ভালো গত বছরের তুলনায়। চরাঞ্চলের বালুযুক্ত জমিতে বাদাম চাষে কৃষককে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কিন্তু কৃষকরা অত্যন্ত খুশি, আগামীতে তারা বাদাম চাষ এই এলাকায় অব্যাহত রাখবে বলে আমাকে জানিয়েছেন আর কি। স্থানীয় জাত এবং ত্রিদানা এবং এর সাথে আমরা বর্তমানে 4 দানার বাদামও নিয়ে আসছি। কৃষকরা বাদাম চাষ করে প্রচুর লাভ করতেছে। তারা তামাকের জমিতে বাদাম চাষ করে তামাকের থেকেও বেশি লাভ পাচ্ছে। এবার রবি মৌসুমে খাগড়াছড়িতে 100 হেক্টর জমিতে ত্রিদানা, 4 দানা এবং চীনা বাদাম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 150 থেকে 200 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। নওগাঁ শহর দিয়ে প্রবাহিত ছোট যমুনায় দখল ও দূষণের প্রতিবাদে ভিন্ন ধরনের কর্মসূচি করেছেন পরিবেশবাদীরা। কালীতলা শ্মশান ঘাটে মানববন্ধন শেষে কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইমরুল কায়েসের তথ্য ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। প্রভাবশালীদের দখলের প্রবণতা আর বর্জ্য এবং ময়লা আবর্জনা ফেলায় নওগাঁয় ছোট যমুনা এখন মরণাপন্ন। ভরাট হয়ে অনেক জায়গায় নাব্য হারিয়ে ফেলেছে। দখলদারদের উচ্ছেদ, দূষণ বন্ধ করা এবং নদী খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে এ প্রতীকী প্রতিবাদ। 21শে পরিষদ এবং বাপার যৌথ উদ্যোগে কালীতলা শ্মশান ঘাটে জড়ো হন নদী প্রেমী। কাগজের তৈরি বিভিন্ন ধরনের নৌযান ভাসিয়ে দেন। আমাদের আকুতি, আমরা এই নদীকে দূষণ মুক্ত করার জন্য যা যা করণীয়, অর্থাৎ নদীতে কোনো ময়লা ফেলবো না, আবর্জনা ফেলবো না, আমাদের যে নদীর পাশে যে সমস্ত স্থাপনা গড়ে উঠেছে সেগুলো যেন আর না হয়। আমরা এখানে দাঁড়িয়েছি যাতে আজকে আমাদের দেখে পাড়ের যে সকল লোকজন আছে, যারা নদীর বসবাসরত যে সকল লোকজন আছে, তারা যেন সচেতন হয়। নদীগুলোর এই সংকটাপন্ন অবস্থাই পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। তাই নদী বাঁচাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা পরিবেশবাদীদের। যে ধারাবাহিকভাবে নদী বিভিন্ন দূষণ হচ্ছে, দখল হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দিক থেকে কোনো প্রতিরোধ বা বাধা নেই। যে নদী যেভাবে দূষণ দখল হচ্ছে, এটা থেকে আমাদের মুক্ত করতেই হবে। যদি মানুষকে বাঁচাতে চায়, যদি জাতিকে বাঁচাতে চায়, যদি দেশকে বাঁচাতে চায়, তাহলে এই নদীকে বাঁচাতে হবে। নদী দূষণ এবং দখল এটা মুক্ত করতে হবে। এখানে নগদ হরাবেশায় নদী দখল হয়ে যাচ্ছে এবং
কিছু দেখা যায় কিছু বয়লার আছে, বয়লার সাইড টোটালটা নদীতে ফেলা হচ্ছে, এতে নদীর নাব্যতা নষ্ট হচ্ছে, পরিবেশও নষ্ট হচ্ছে। এই আয়োজন নদী পাড়ের মানুষের মধ্যে সচেতনতাও বাড়াবে বলে আশা করছেন আয়োজকরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই।